নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পকথা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো একটি মজার গল্প, প্রমথনাথ পিসির লেখা সিন্দুক। গল্পটি শেষ অবধি শুনুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক গল্প। আজকের গল্প প্রমথনাথ পিসির লেখা সিন্দুক। পাশের ঘরে সদ্য মৃত রামবাবুর দেহটি পড়িয়া আছে, আর এ ঘরে তাহার চারি পুত্র পিতার সিন্দুকটি জড়াইয়া পড়িয়া আছে, নড়েও না চড়েও না। দৃশ্যটি সময়োচিত নয়, কিন্তু সংসারে সময়োচিত কয়টি ঘটনা ঘটে। রামবাবু বিপত্নিক, কাজেই কাঁদিবার আসল লোকটি ছিল না। আর যাহাদের কাঁদিবার কথা তাহাদের বিষয় তো উল্লেখ করিলাম। শ্মশানে যাইবার সময় অতিক্রান্ত হয়, অথচ পুত্রদের সেদিকে দৃষ্টি নাই। অবশেষে পাড়া প্রতিবেশী উদ্যোগী হইয়া মৃতদেহ সৎকারের জন্য লইয়া গেল। পিতৃশোকাতুর পুত্রেরা পৈতৃক সিন্দুকটি বুকে জড়াইয়া মৃতবৎ পড়িয়া রহিল। বিচক্ষণ পাঠক ইতিমধ্যে নিশ্চয়ই বুঝিতে পারিয়াছেন যে সিন্দুকটি সামান্য নয়। বাস্তবিক সিন্দুকটির একটু ইতিহাস আছে, অথবা সিন্দুকটি ইতিহাস। সেই ইতিহাসই এই কাহিনীর বর্ণনীয়। রামবাবু গ্রামের মধ্যে ধনী, তাহাকে গাঁয়ের লোক মানে, 5 গাঁয়ের লোক চেনে। 10 গাঁয়ের লোকে ধনীর দৃষ্টান্ত দিতে হইলে এক বাক্যে রামবাবুর উল্লেখ করেন। কিন্তু রামবাবুর ধনের মূলে কি নিশ্চয় করিয়া কেহ জানে না। তালুক মুলুক জমিদারি নাই, ক্ষেত খামার জমি জমা যাহা আছে তাহাতে সংসার চলে, কিন্তু সংসারে ধনী নাম অর্জন করা চলে না। ব্যবসা বাণিজ্য রামবাবুর নাই, লগ্নি কারবার বা তেজারতি আছে বলিয়াও কেহ জানে না। এছাড়া বাকি থাকিল পৈতৃক ধন আর গুপ্তধন। ও দুটি বিষয়ে অনুমান চলে, প্রমাণ চলে না। কিন্তু পরের ধন সম্পর্কে অনুমান যেমন সচল, প্রমাণ তেমনই অচল। কাজেই বিনা প্রমাণে রামবাবুর ধনখ্যাতি ব্যাবিলনের শূন্যোদ্যানের মতো সকলের বিস্ময় ও বাহবা উদ্রেক করিয়া বিরাজমান। শূন্যোদ্যানের ফুলগুলি এত উচ্চে বিকশিত যে স্বভাবতই তাহাকে কল্পবৃক্ষ বলিয়া ভ্রম হয়। কিন্তু এতৎসত্ত্বেও সত্যের খাতিরে বলতে হয় যে রামবাবুর কোনো ধন ছিল না বলা চলে না। তাহার মূলধন ওই সিন্দুকটি। বাস্তবিক এত বড় সিন্দুক একালে দেখা যায় না, সেকালেও কদাচিৎ দেখা যাইত। এই সিন্দুকটির তুলনা দিতে হইলে এক সিন্দেবাদের বিখ্যাত সিন্দুকটি ধরিয়া টান দেওয়া ছাড়া উপায় নাই। প্রকাণ্ড লোহার সিন্দুক ঘরের আধখানা জুড়িয়া বিরাজ করে। মোটা মোটা লোহার পাত দিয়া আগাগোড়া জড়ানো। ভিতরে 5-7টা লোক অনায়াসে গুঁড়ি মারিয়া বসিয়া থাকিতে পারে। আর তালাটাই কত বড়, একটা মানুষের আস্ত মাথার মতো। সিন্দুকের সারা গায়ে সিন্দুর আর চন্দনের দাগ, কত বছরের পুরাতন, কত বিচিত্র রকমের চিহ্ন। এই সিন্দুকটি যে রামবাবু কি সূত্রে পাইয়াছিলেন লোকে জানে না। খুব সম্ভবত পৈতৃক সূত্রে প্রাপ্ত। গ্রামের বৃদ্ধদের মুখে শুনিতে পাওয়া যায়, গ্রামের নদীটি যখন সচল ছিল, সে বহু বছর আগেকার কথা, তখন নদী দিয়া বড় বড় পালরি নৌকা যাতায়াত করিত। তখন নবাবী আমল। একবার ঢাকা হইতে মুর্শিদাবাদগামী একখানি নবাবী বজরা ঝড় উঠিয়া এখানে নদীর বাঁকে ডুবিয়া যায়। সেই নৌকায় নাকি মোহর ভরা এই সিন্দুক ছিল। রামবাবুর কোনো পূর্বপুরুষ জল হইতে এই সিন্দুকটি উদ্ধার করিয়া বাড়ি লইয়া আসেন। সেই হইতেই তাহার ঐশ্বর্যের সূত্রপাত। অন্যান্য কিংবদন্তির মতো
হয়তো এ ঘটনাও সত্য নয়, বিশেষ রামবাবুর অতীত বা বর্তমান ঐশ্বর্যের কোনো প্রত্যক্ষ প্রমাণ নাই, কিন্তু গাঁয়ের লোকে এত তলাইয়া বোঝে না। সিন্দুকটাই কি যথেষ্ট প্রমাণ নয়? গ্রামের মধ্যে যাহারা সূক্ষ্ম হিসাবী, তাহারা সিন্দুকের ঘনফল কষিয়া বহুবার বহু রকমে হিসাব করিয়াছে। মোহর ভর্তি হইলে কত, টাকায় ভর্তি হইলে কত, আর কোম্পানির কাগজ ঠাসা হইলেই বা কত মূল্য রামবাবুর ঐশ্বর্যের। আর এমন হওয়াও বিচিত্র নয় যে সিন্দুকটা শূন্য, তাহা হইলে তো রামবাবুকে ঐন্দ্রজালিক বলিতে হয়। শূন্য সিন্দুকে এরূপ খ্যাতির পূর্ণতা। ঐন্দ্রজালিকেরও মায়া বিস্তারের জন্য একখানা শুষ্ক হাড়ের প্রয়োজন হয়। রামবাবুর গ্রামের নাম জোড়াদিঘি। জোড়াদিঘিতে একবার পরপর ডাকাতি শুরু হইল। ডাকাত অন্য গ্রামের, জোরদিঘির লোক অতিষ্ঠ হইয়া উঠিল, কিন্তু ডাকাতের সঙ্গে পারিয়া উঠিবার উপায় নাই। তাহাদের বন্দুক আছে, ঢাল চরকি আছে, এসব না হইলে ডাকাতের দলকে বাধা দেওয়া সম্ভব নয়। কিন্তু টাকা কোথায়? তখন গাঁয়ের লোক কাঁদিয়া আসিয়া রামবাবুর পায়ের উপর পড়িল, বলিল, কর্তা, আর তো সহ্য হয় না, একবার সিন্দুকটা খুলে কিছু বের করুন, দুশ্মনদের আমরা দেখে নিই। রামবাবু সব শুনিয়া অনেকক্ষণ ভাবিয়া একটা খড়কে দিয়া দাঁত কুটিতে কুটিতে চিবাইয়া চিবাইয়া বলিলেন, তাহলে সিন্দুক খুলতেই হলো দেখছি। গাঁয়ের লোক আশ্বস্ত হইয়া ফিরিয়া গেল, কিন্তু সিন্দুক খুলিবার আর প্রয়োজন হইল না। যে কারণেই হোক ডাকাতি বন্ধ হইয়া গেল। গ্রামের লোক নিজেদের মধ্যে বলা বলি করিতে লাগিল, দুশ্মনেরা খবর পেয়েছে যে কর্তা এবারে সিন্দুক খুলবেন। সিন্দুকের নামেই দুশ্মনদের এমন ভয় জানিয়া গাঁয়ের লোকে খুব একচোট হাসিয়া লইল। সিন্দুকের উপরে তাহাদের আস্থা বাড়িয়া গেল। আর একবারের কথা, বন্যা হইয়া ক্ষেত খামার ভাসিয়া গেল। লোকে রামবাবুর কাছে আসিয়া বলিল, কর্তা, সিন্দুক না খুললে তো প্রাণে মরি। রামবাবু বলিলেন, সে কথা ঠিক, এরকম ক্ষেত্রে সিন্দুক না খুললে আর কবে খুলব? কিন্তু খুলিবার প্রয়োজন হইল না। দু একদিনের মধ্যেই চাউল ও বস্ত্র বিতরণের জন্য সদর হইতে লোক আসিয়া উপস্থিত হইল। রামবাবু সকলকে শুনাইয়া শুনাইয়া বলিলেন, না, এরা আমাকে খরচ করতেই দেবে না দেখছি। সকলে বলিল, দুঃখ করবেন না হুজুর, অসময়ের জন্য আপনার সিন্দুক থাক। রামবাবু দাঁত খুঁটিতে খুঁটিতে বলিলেন, তোমরা যখন চাইছ তাই থাক। সিন্দুকের উপরে সকলের ভক্তি বাড়িয়া গেল। সিন্দুকটাকে লইয়া রামবাবু কিছু ঘটা করিতেন। প্রতিদিন সন্ধ্যাবেলা স্নান করিয়া গরদের ধুতি চাদর গায়ে সিন্দুকের সম্মুখে বসিয়া পূজা অর্চনা করিতেন এবং অবশেষে সিন্দুকটাকে ধূপ দীপ লইয়া আরতি করিতেন। অক্ষয় তৃতীয়ার দিনে সিন্দুকটাকে বটের পল্লব দিয়া সাজাইতেন, আর বিজয়া দশমীতে সিন্দুকটিকে আগা গোড়া সিন্দুর ও চন্দন দ্বারা আলিম্পিত করিতেন। বাড়ির চাকর বাকর ও আত্মীয় পরিজন মুগ্ধ বিস্ময়ে কর্তার কাণ্ড দেখিত। এই আবহাওয়ার মধ্যে রামবাবুর পুত্রগণ বাড়িয়া উঠিতে লাগিল। তাহার 4 পুত্র, পুত্রেরা বয়প্রাপ্ত হইয়াই বুঝিতে পারিল ওই সিন্দুকটাই তাহাদের পরিবারের হৃৎপিণ্ড। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গেই তাহাদের গতিবিধি সিন্দুকের কাছে ক্রমেই সন্দেহজনক হইয়া উঠিতে লাগিল। রামবাবু দেখিতে পাইলে বলিতেন, ওদিকে না, যাও পরগে। পুত্রেরা ছুটিয়া পালাইত। তাহারা এক আধবার গোপনে সিন্দুকটা খুলিবার চেষ্টা করিয়াছে, কিন্তু লৌহ আবরণ নির্দয়, তাহার চাবিও অভাব্য। বাস্তবিক তাহার চাবি যে কোথায় তাহা কেহই জানিত না। রামবাবুর সতর্কতা অসীম। নিরুপায় পুত্রেরা ভাবিত, এখন না হোক, একদিন সিন্দুকের রহস্য উদ্ধার হইবেই,
পিতার মৃত্যুর পরে। সেই বহু প্রতীক্ষিত শুভদিন আজ সমাগত। পুত্রগণ সিন্ধুক জড়াইয়া পড়িয়া আছে, কিন্তু চাবি কোথায় কেহই জানে না। কাহাকেও ছাড়িয়া কেহ খুঁজিতে যাইতে রাজি নয়। কি জানি অপরে কি করিয়া বসে। কাজেই অধিকার সাব্যস্ত করিয়া সিন্ধুক জড়াইয়া পড়িয়া থাকা ছাড়া আর উপায়ান্তর নাই। হয়তো এমনি করিয়া পড়িয়া থাকিয়াই শেষ পর্যন্ত তাহাদের প্রায়োপবেশনে মরিতে হইত, দিনে দিনে তিলে তিলে। এমন সময় গভীর রাত্রে শ্মশান বন্ধুগণ ফিরিয়া আসিয়া প্রকাণ্ড একটা চাবি পুত্রদের উদ্দেশ্যে ছুঁড়িয়া দিল। বলিল, কর্তার কোমরে ছিল। পুত্রগণ চাবি লুফিয়া লইয়া দরজা বন্ধ করিয়া দিয়া গা ঝাড়া দিয়া দাঁড়াইল। তখন সেই গভীর রাত্রে ক্ষীণ দীপালোক মাত্র সহায়ে রামবাবুর চারিপুত্র বহুকালের রহস্য উদ্ধারে প্রবৃত্ত হইল। তালার চাবি ঘুরাইতেই খট করিয়া শব্দ করিয়া দুর্জয় তালা খুলিয়া গেল। চারজনে মিলিয়া 8 হাতের শক্তিতে সিন্ধুকের গুরুভার ঢাকনা তুলিল এবং সকলে একসঙ্গে দীপালোক তুলিয়া ভিতরে তাকাইল। শূন্য, সিন্ধুক শূন্য, কোথাও কিছু নাই। না, এ তাদের চোখের ভ্রম ছাড়া আর কিছুই নয়। চারিজন ভিতরে নামিয়া পড়িয়া ডুবুরি যেমন করিয়া রত্ন সন্ধান করে তেমনই করিয়া হাতড়াইয়া মরিতে লাগিল। সত্যই কোথাও কিছু নাই। এমন সময়ে একখানা কাগজের টুকরা দেখিতে পাইল। চারজনে সেখানা লুব্ধের মতো লইয়া বাহিরে আসিল। ছোট্ট একখানা কাগজের চিরকুট। দীপালোকে দেখিল তাহাতে পিতার হস্তাক্ষর। 4 পুত্র একসঙ্গে 4 কণ্ঠস্বরে তাহা পাঠ করিল। কাগজে রামবাবুর হস্তাক্ষরে লিখিত, বাপু সকল, আমার মৃত্যুর পরে সিন্ধুক খুঁড়িলেই দেখিতে পাইবে সিন্ধুক শূন্য। সিন্ধুক যেমন আমার অদৃষ্টও তেমন, 2ই শূন্য, কিন্তু বুদ্ধি একেবারে শূন্য নয়। দেখো না সিন্ধুক লইয়া কেমন আসর জমাইয়া গেলাম। এখন তোমরা যদি বুদ্ধিমান হও তবে ইচ্ছা করিলে আমার সুনাম ও ধনগৌরব বজায় রাখিতে পারো। তোমাদের কাজ শুধু ধনাপবাদ পরিপাক করা, সব অপবাদের প্রতিবাদ করিবে, কেবল ধনাপবাদ ছাড়া। তুমি যে ধনী, অপরের এই বিশ্বাসই প্রকৃত ধন। ইহাকে রক্ষা করিতে সামান্য একটু বুদ্ধি ও কাণ্ডজ্ঞান ছাড়া আর কিছুই প্রয়োজন নাই। প্রমাণ আমার সিন্ধুক। তোমরা ধনী, অপরের মনে এই বিশ্বাস আমি স্থাপন করিয়া গেলাম। ইহাই তোমাদের একমাত্র পৈতৃক সম্পত্তি। এখন ইহাকে রক্ষা করা বা না করা তোমাদের দায়িত্ব। পিতার কর্তব্য আমি পালন করিয়া গেলাম। ইতি নিঃস্ব কিন্তু ধনাপবাদগ্রস্ত পিতা। 4 পুত্র পিতার পত্র পড়িয়া মূঢ়ের মতো বসিয়া নীরবে চুল ছিঁড়িতে লাগিল। কেবল জ্যেষ্ঠের মাথায় সুবৃহৎ টাক বলিয়া সে কনিষ্ঠের চুল ছিঁড়িতে থাকিল। ধনতত্ত্ব সম্বন্ধে চরম কথা রামবাবুর পত্রে থাকা সত্ত্বেও পুত্রদের মনে পিতার সম্বন্ধে যেসব অব্যক্ত ভাব উদিত হইতে লাগিল তাহা প্রকাশ না করাই শ্রেয়। কারণ জগতে এখনো পিতৃভক্ত পুত্রের অভাব ঘটে নাই। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।